5, 4, 3, 2, 1. কিউ স্যার। সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেক্স ক্ল্যাব প্রেজেন্টস বায়োফার্মা হেলথ লাইফের আজকের 36তম পর্বে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় করোনাকালে শ্বাসকষ্ট রোগীদের জন্য সতর্কতা। আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য আমাদের স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে যুক্ত হয়েছেন স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ। আমি পরিচয় করে দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি, অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, এমএসজি, ওসমানী মেডিকেল কলেজ, সিলেট, প্রেসিডেন্ট, বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজ, প্রিন্সিপাল, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি মেক্স ক্ল্যাব প্রেজেন্ট বায়োফার্মা হেলথ লাইফের আমাদের আজকের এই আয়োজনে। আপনার মাধ্যমে সকলকে আমি আজকে প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। সবার যে কোয়ারি গুলো থাকবে সেগুলো চ্যাট বক্সে যদি কোশ্চেন আকারে যদি আসে তাহলে আমরা সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব এবং আমাদের যে কনফিউশন গুলো আছে সেই কনফিউশন গুলো দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা যারা সরাসরি আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে চান, বিশেষ করে আপনাদের যদি শ্বাসকষ্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকে এবং এই করোনার প্রাদুর্ভাব নিয়েও যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই আমাদেরকে ফোন করতে পারবেন টেলিভিশন স্ক্রিনে দেখানো নম্বরে। আমি নম্বরটি বলে দিচ্ছি, প্রিয় দর্শক, 0177927101। এই নম্বরে ফোন করে সরাসরি স্যারের বিশেষজ্ঞ মতামত এবং পরামর্শ পেতে পারবেন। এছাড়াও রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজে আপনার নাম এবং বয়স উল্লেখ করে এবং কোন জায়গা থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন জানিয়ে আমাদেরকে প্রশ্ন করুন। আমরা দর্শক প্রশ্ন উত্তর পর্বে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। এই অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বায়োফার্মা লিমিটেডের ফেসবুক পেজ থেকে আমাদের সঙ্গেই থাকুন এবং বেশি বেশি করে অনুষ্ঠানটি শেয়ার করে অন্যদেরকে জানবার সুযোগ করে দিবেন। স্যার, শ্বাসকষ্টের রোগী অর্থাৎ শ্বাসকষ্টের আসলে কি কি সমস্যা মূলত মানবদেহে হয়ে থাকে, বিশেষ করে শ্বাসকষ্টের কি কি রোগ রয়েছে, এই বিষয়টি সম্পর্কে প্রথমে জানতে চাই আপনার কাছে। প্রথমে আপনাকে ধন্যবাদ। আসলে শ্বাসকষ্ট তো প্রথম থেকে রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ একটা অন্যতম কিছু ডিজিজ আমরা সবসময় ফেস করে থাকি। এর ভিতরে সাধারণত আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এবং এখনকার যে প্যান্ডেমিক করোনাতে আমরা যেটা দেখছি সেখানেও আমরা শ্বাসকষ্ট হিসাবে রোগীদের প্রেজেন্টেশনটা দেখি। কারণ ওখানে এই করোনা প্যান্ডেমিকে মেইন যে প্রেজেন্টেশনটা সেটা আমরা দেখি যে তার একটু জ্বর থাকবে, কাশি থাকবে এবং ব্রেথলেসনেস, ইনক্রিজিং ব্রেথলেসনেস। এইটা কিন্তু একটা মেইন সিমটমস। এর ভিতরে আমরা যে কথাটি বললাম যে অ্যাজমা, অ্যাজমা হচ্ছে একটা রিভার্সিবল এয়ারওয়ে ডিজিজ। সাথে যেটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সেটা হচ্ছে ইরিভার্সিবল এয়ারওয়ে। অ্যাজমাতে আমরা সাধারণত যেটা দেখি যেখানে হাইপার সেন্সিটিভিটি অফ দ্য এয়ারওয়ে ভ্যারাইটিস অফ ইনসাইটিং স্টিমুলাই এবং সেখানে সেখানে স্পাজম হয় এবং সাধারণত এটা হুইজ রঙ্কাই হিসেবে প্রেজেন্ট করে। তাছাড়া পেশেন্টের সাধারণত একটা অ্যালার্জির একটা হিস্ট্রি থাকে এবং সেটা সাধারণত রিভার্সিবল। ডিউ ট্রিটমেন্ট এটা সাধারণত রিভার্সিবল এয়ারওয়ে ডিজিজ হিসাবে আমরা সেটাকে লেবেল করে থাকি। তাছাড়া অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ সিওপিডি যেটা সেটা হচ্ছে ইরিভার্সিবল এয়ারওয়ে ডিজিজ। সেখানে পেশেন্টরা সাধারণত স্মোকার থাকে, একটু এইজের বেশি, একটু এইজে সাধারণত তাদের শ্বাসকষ্টটা হয়। সেখানে কফ উইথ স্পোটাম এটা একটা অন্যতম প্রেজেন্টেশন এবং ম্যাক্সিমাম ডেজ অফ দ্য সাধারণত মান্থস ফর অ্যাটলিস্ট 3 months ফর কনজিকিউটিভ 2 years এখানে ক্রনিক ব্রঙ্কাইটিস যদি আমরা সেটাকে লেবেল করি সেখানে হতে পারে। আরেকটা হচ্ছে ইনক্রিজিং ব্রেথলেসনেস, তাদের সাধারণত স্পুটাম তত বেশি হয় না, তাদের এমফাইসেমাটা চেঞ্জ হয়ে থাকে। দ্যাট ইজ ইরিভার্সিবল এয়ারওয়ে ডিজিজ হিসেবে তারা সাথে লেভেল হয়ে থাকে। আর এখন আমাদের যে জিনিসটা কনসার্ন সেটা হচ্ছে যে করোনা কালীন সময়ে শ্বাসকষ্ট, দ্যাট ইজ এ বিট ডিফারেন্ট ফ্রম দিস ট্রেডিশনাল ডিজিজেস লাইক অ্যাজমা এন্ড ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। সেই হিসাবে আমাদেরকে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে যে whether it is a exacerbation of asthma or COPD or it is a part of disease of COVID-19. এই জিনিসটাকে আমাকে we have to differentiate between these conditions.
এটা আমরা ইনিশিয়াল আমরা আমরা একটা। একটু দর্শকদের চাহিদা সম্পন্ন বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, জসিম উদ্দিন খাগড়াছড়ি থেকে লিখেছেন, স্যার অ্যাজমার কথা বলছেন, অ্যাজমা কি কি কারণে হয়ে থাকে একটু যদি বলতেন। জসিম উদ্দিন খাগড়াছড়ি থেকে আমরা অ্যাজমার কারণগুলো একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ ডক্টর মিস্টার জসিমউদ্দিনকে, খাগড়াছড়ি থেকে রিমোট এরিয়া থেকে প্রশ্ন করেছে। অ্যাজমাটা সাধারণত আপনার টু টাইপস এর হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাটোপিক অ্যাজমা আর একটা হচ্ছে নন অ্যাটোপিক। যাদের অ্যাটোপিক অ্যাজমা তাদের সাধারণত দেখা যায় চাইল্ডহুড থেকেই সাধারণত অ্যাজমেটিক অ্যাটাকটা হয়। তাদের সাধারণত অ্যালার্জিক হিস্ট্রি থাকে, তাদের একটা অনেক সময় হে ফিভারের হিস্ট্রি থাকে, অনেক সময় অ্যাটোপিক একজিমা হিস্ট্রি থাকে। তাদের সাধারণত নাম্বার অফ পোলেন্স, ডাস্ট এবং আদার অ্যালার্জেন্স এর একটা হিস্ট্রি থাকে। অনেক সময় এটা গ্র্যাজুয়ালি, তাদের অনেক সময় সাধারণত they are very much prone to develop acute attack with the exposure of this exciting stimuli, এটার জন্য হতে পারে। তা এই অ্যাজমাকে আমরা অনেক সময় চাইল্ডহুড অ্যাজমা এবং অ্যাডাল্ট আমরা সাধারণত পেয়ে থাকি। এদের সাধারণত ডায়নাল ভেরিয়েশন থাকে, অনেক সময় দেখা যাচ্ছে এট দ্য লেট নাইটে তাদের অ্যাজমাটা বেড়ে যায়। আবার এদের সিজনাল ভেরিয়েশন থাকে, অনেক সময় উইন্টারে দেখা যাচ্ছে তাদের অ্যাজমেটি অ্যাটাকটা বেশি হয়। এভাবে তাদের ফ্লাকচুয়েট অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস। সেজন্য অ্যাজমাটাকে যদি আমরা অ্যাটোপিক একজন অ্যাজমাতে আমরা এই ধরনের ফ্যামিলি হিস্ট্রি, অ্যালার্জিক হিস্ট্রি, অ্যাটোপিক বিশেষভাবে অ্যালার্জিক রাইনাইটিস এবং একজিমার এই সমস্ত হিস্ট্রিগুলো আমরা পেয়ে থাকি সাধারণত। তাহলে আমরা বুঝে নিতে পারবো যে এটা অ্যাটোপিক অ্যাজমা। আর এই কোনো হিস্ট্রি ছাড়াও আমরা অ্যাজমাকে আমরা লেবেল করতে পারি যখন আমরা দেখব যে তাদের এখানে যদিও তার মানে স্পেসিফিক কোনো অ্যালার্জেন্টের হিস্ট্রি নাই, কিন্তু তার শ্বাসকষ্ট হচ্ছে, এবং সেটা আমরা যখন রিভার্সিবিলিটি টেস্ট করে দেখি যে ইট ইজ মোর দেন 15%, বিশেষভাবে পিক এক্সপিরেটিভ ফ্লো রেটে, তখন আমরা সেটাকে লেবেল করি দ্যাট ইজ এ নন এটোপিক অ্যাজমা। তো দুই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের যেটা ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে উইথ ডিউ ট্রিটমেন্ট ইট ইজ রিভার্সিবল, এটা কমপ্লিটলি নর্মাল লাইফে চলে আসবে। তবে অ্যাটোপিক অ্যাজমাতে অবশ্যই অ্যালার্জির যে হিস্ট্রি গুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নটি অনেক করার অনেক ধন্যবাদ জসিমউদ্দিন, অনেক দূর থেকে আপনি যুক্ত হয়েছেন খাগড়াছড়ি থেকে। আমরা চাই বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সীমানা পেরিয়ে ছড়িয়ে যাবে রাজ টিভির এই স্বাস্থ্য সচেতন এবং মূলক আলোচনা, এবং আপনারা উপকৃত হবেন এবং সেই সাথে অনুষ্ঠানটি শেয়ার করে অন্যদেরকে জানানোর সুযোগ করে দিবেন, যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরাও এই রোগটি সম্পর্কে জানতে পারে। আমাদের সাথে যুক্ত হয়েছে মৌলি জাহান নোয়াখালী থেকে। তিনি প্রশ্ন করেছেন, স্যার আপনাকে রাজ টিভির পর্দায় দেখে ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ বায়োফার্মাকে স্যারকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একজন ইন্টার্ন চিকিৎসক, আমার স্যারের কাছে জানবার বিষয় হচ্ছে এই করোনার কালে যারা অ্যাজমার রোগী রয়েছে তাদের জন্য ঝুঁকি কতটুকু বেশি? খুব একটা পার্টিনেন্ট কোশ্চেন। ধন্যবাদ মৌরিকে। যে এখনকার এই করোনা কালীনে অ্যাজমেটিক পেশেন্টের রিস্ক কেমন, এখানে দেখা গেছে ওভারঅল যে স্টাডি গুলো এখানে এসেছে সেখানে হচ্ছে ইফ অ্যাজমা ইজ ওয়েল কন্ট্রোল, তাহলে কিন্তু খুব বেশি একটা রিস্ক সাধারণত থাকে না, যে তার যে সিভিয়ারিটিটা যে হবে সেটা খুব বেশি থাকে না ইফ ইট ইজ ওয়েল কন্ট্রোল। তাছাড়া যেহেতু অ্যাজমা একটা রেসপিরেটরি ট্র্যাক্টের ডিজিজ, সেজন্য কিছুটা তো ঝুঁকি থাকতেই পারে। বাট ইন এ কেস অফ ওয়েল কন্ট্রোল অ্যাজমা, সেখানে কিন্তু তার এই অ্যাজমাটা যে সিভিয়ার দিকে চলে যাবে, সিভিয়ার অ্যাজমা অথবা ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ইলনেস এর দিকে চলে যাবে, সেটা সাধারণত হয় না। এই কিছুদিন আগে ওয়ার্ল্ড অ্যাজমা ডে হয়ে গেল, সেখানে ওয়ার্ল্ডের সমস্ত সায়েন্টিস্টরাও কিন্তু এটা বিভিন্ন মেটা অ্যানালাইসিসে এটা দেখেছেন যে অ্যাজমাতে সাধারণত রিস্কটা, রিস্ক ফর সিভিয়ার ডিজিজ অফ কোভিড-19 মিনিমাম, বাট ইন কেস অফ সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে, সেখানে রিস্ক অফ সিভিয়ার ডিজিজ কিন্তু বেশ বেশি দেন দ্যাট অফ। আমরা আরো এবং কথা আমরা শুনবো, তবে তার আগে একজন দর্শক ফোনে যুক্ত হতে চাচ্ছে, তাকে একটু সুযোগ করে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত এক্স ক্ল্যাব প্রেজেন্স বায়োফার্মা হেলথ লাইফে আমাদের আজকের এই আলোচনায়। আপনি আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে আমি কুমিল্লাতে থাকি। আমার বয়স হচ্ছে 35। হ্যাঁ,
আমার স্যারের কাছে আমার কিছু দুইটা প্রশ্ন। প্রথম হচ্ছে স্যার, অ্যাজমা কি ভালো হয়, মানে একেবারে সেরে যাওয়ার মতো রোগ, নাকি সারা জীবন করতে হবে? আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, আমার এই করোনার সময়টায় আমি দুবার গোসল করতাম, সকালে বা সন্ধ্যায়। এখন গোসল করার কারণে মানে একটা ঠান্ডার একটা প্রভাব পড়ে গিয়েছিল আমার শরীরে, যেহেতু কাজের শেষে ঘেমে টেমে আবার যে গোসল করতাম, সকালবেলা গোসল করতাম, দেখা গেছে তার একটু ঠান্ডা লাগার কারণে আমার হঠাৎ করে এই করোনার সময়টাই হয়েছে, আমার গলায় একটা চাপ অনুভব হয়, খুব একটা চাপ অনুভব হতো। আমি নামাজ পড়তে গেলে আমার গলাটা একদম চাপ অনুভব হতো, শ্বাস নিতে কষ্ট হতো। তো আমি ভাবছিলাম যে এটা করোনা হয়েছে কিনা। আমি 4বার টেস্ট করিয়েছি, আল্লাহর রহমতে আমার করোনা পজিটিভ হয় নাই, কিন্তু প্রচুর শ্বাসকষ্ট হয়, সিঁড়িতে উঠতে পারি না। তো আমি কিভাবে কি টেস্ট করলে বুঝবো যে আমি আসলে অ্যাজমায় ভুগতেছি? হ্যাঁ, হ্যাঁ, এইটাই হচ্ছে স্যার। বুঝতে পেরেছি। আর আমার হ্যাঁ, জি স্যার। ধন্যবাদ দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, স্যার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন, স্যার প্লিজ। ধন্যবাদ একটি সুন্দর প্রশ্নের জন্য। প্রথম হচ্ছে যে আমরা প্রথমেই বলেছি অ্যাজমা এবং সিওপিডির সাথে মেইন ডিফারেন্স হচ্ছে অ্যাজমা হচ্ছে একটা রিভার্সিবল এয়ারওয়ে। অতএব আপনি যদি প্রপার ট্রিটমেন্ট যদি নিয়ে থাকেন তাহলে অ্যাজমা অবশ্যই ভালো হবে এবং ইট ইজ কমপ্লিটলি রিভার্সিবল। কিন্তু ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সেটা কিন্তু ইরিভার্সিবল। এটা প্রথম কথাটা। সেকেন্ড যে কথাটা হচ্ছে যে যে সমস্ত কন্ডিশনে সাধারণত আপনার শ্বাসকষ্ট বেড়ে যায়, সেটা হয়তো একটু ঠান্ডার জন্য হতে পারে, সেটা সাধারণত অনেক সময় সিজন চেঞ্জের জন্য হতে পারে। সেই সমস্ত ফ্যাক্টর গুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনাকে হয়তো একটু আর্লি মর্নিং এ গোসল করার সাথে একটু ঠান্ডা লেগে আপনার অ্যাজমাটা বেড়ে গেল, তাহলে ইউ মাস্ট অ্যাভয়েড ইট। তাহলে হয়তো আপনি একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে সেখানে আপনি গোসল করবেন। এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনার এটা অ্যাজমা না এটা সিওপিডি বা অন্য কিছু? তাহলে এটা সিম্পল কিছু টেস্ট আছে, সেগুলোকে আমরা ওখানে অ্যাডভাইস করি। এর ভিতরে একটা হচ্ছে স্পাইরোমেট্রি। স্পাইরোমেট্রি করলে সেখানে একটা রিভার্সিবিলিটি টেস্ট আমরা যদি করে থাকি, যে আপনি পিক এক্সপিরেটরি ফ্লো রেট এটা যদি মোর দেন 15% যদি হয়, তাহলে আমরা এটা ধরে নেবো ইট ইজ ডিউ টু অ্যাজমেটিক কন্ডিশন। আর যদি ইট ইজ লেস দেন 15%, ইভেন ইট মে বি লেস দেন 10%, ইভেন লেস, তখন সেটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। এছাড়া আমরা আগেই বলেছি কিছু কিছু অ্যাটোপিক অ্যাজমাতে কিছু হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেখানে অ্যাটোপিক মানে অ্যালার্জিক রাইনাইটিস হিস্ট্রি থাকে, অনেক সময় একজিমার অ্যাটোপিক একজিমার একটা হিস্ট্রি থাকে, ডায়নাল ভেরিয়েশন থাকে, সিজনাল ভেরিয়েশন থাকে। উইথ ট্রিটমেন্ট দে আর রেসপন্ডিং। তখন আপনি বুঝবেন যে ইট অ্যাজমা। ইভেন আপনি যদি স্পুটামে ইসোফিল কাউন্ট করেন, তাহলে দেখা যাবে ইসোফিল কাউন্টটা একটু এখানে ইসোফিল সেলের লেভেলটা বেশি। ইভেন ব্লাডে যখন কমপ্লিট ব্লাড কাউন্ট করবেন, তখন ইসোফিল কাউন্টটা একটু মেবি হাই। ইভেন কিছু কিছু খুব সিভিয়ার কেসে আইজিই লেভেলটা মেবি রেস্ট বেশ বাড়তে থাকে। এবং সে সমস্ত জিনিস দেখে আমরা তখন লেবেল করি ইট ইজ এ কেস অফ অ্যাজমা। অর্থাৎ অ্যাজমা হলে আপনি যদি প্রপার ট্রিটমেন্ট নেন, তাহলে অ্যাজমা ইট ইজ এ কমপ্লিটলি রিভার্সিবল। এখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাকে এই ব্যাপারে আপনাকে আশ্বস্ত করা যেতে পারে। আর যদি আপনি মনে করেন যে আপনি একটু কিছু স্টেপ নেওয়ার পরে আপনি হাঁপিয়ে যাচ্ছেন, যেমন সিঁড়ি ভেঙে উপরে উঠতে নামতে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে একটা কনসালটেন্ট কাউকে দেখাতে হবে যে ইট মে বি ডিউ কার্ডিয়াক কোনো কজ আছে কিনা। সেই কার্ডিয়াক কজটাকে অনেক সময় ইট মে মিমিক অ্যাজমা, অনেক সময় হার্ট ফেলিউর অনেক সময় মিমিক করতে পারে। তাহলে সেখানে তখন অন্যান্য টেস্ট আছে, আমরা ইসিজি বলি, ইকোকার্ডিওগ্রাফি বলি। ইকোকার্ডিওগ্রাফিতে আবার রিজেকশন ফ্র্যাকশনটা দেখে নেই, রিজেকশন ফ্র্যাকশনটা 50%-এর নিচে চলে আসলো কিনা। যদি সেরকম কন্ডিশন হয়, তখন আপনাকে আবার ধরে নিতে হবে ইট মে বি ডিউ টু আদার কজেস লাইক কার্ডিয়াক কজ মে বি দেয়ার। তো সেভাবে ইউ ক্যান এক্সপ্লোর দিস কন্ডিশন। এবং কোভিড-19 আসলে অ্যাজমা যদি আপনার ওয়েল কন্ট্রোল থাকে, আমি আগেই বলেছি, সেখানে ভয় পাওয়ার কিছু নেই যে এটা খুব সিভিয়ার কোভিডে চলে যাবে অথবা ক্রিটিক্যাল ইলনেসে যাবে, সেটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের আজকের এই অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার বায়োফার্মা লিমিটেড পাওয়ার্ড বাই বেস্ট সেফ অ্যান্ড ফ্রিজেস্ট। আজকের অনুষ্ঠানটিতে আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে যুক্ত আছেন স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি, অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ এমএজি ওসমানী মেডিকেল কলেজ সিলেট, প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশনস অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজ, প্রিন্সিপাল সিলেট উইমেন্স মেডিকেল কলেজ। আমাদের সাথেই আপনারা থাকবেন প্রিয় দর্শক। এবং জানিয়ে রাখছি সরাসরি কিন্তু স্যারের সাথে
ফোনে কথা বলার সুযোগ রেখেছি আমরা। আমি নম্বরটি বলে দিচ্ছি 01779271021। এই নম্বরে ফোন করে আপনার সমস্যাটি আমাদেরকে জানাতে পারবেন। ইতিমধ্যে স্যার অনেক দর্শক অনলাইনে যুক্ত হয়ে প্রশ্ন করছে। সৈকত আহমেদের একটি প্রশ্ন দিচ্ছি, লিখেছেন, স্যার জানতে চাচ্ছি অনেকের হাই অ্যাসিডিটি হয়ে থাকে বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, অতিরিক্ত হাই অ্যাসিডিটি থেকে কি শ্বাসকষ্ট হতে পারে কিনা, প্রশ্ন করেছে সৈকত আহমেদ। উত্তরটি আশা করছি। ধন্যবাদ সৈকত আহমদকে। হ্যাঁ, এখানে অ্যাসিডিটির সাথে এটাকে আমরা বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। যদি সেখানে এই অনেক সময় এটাকে যদি রিফ্লাক্স হয়ে এটা রেসপিরেটরি ট্র্যাক্টে যদি চলে যায়, তখন কিন্তু অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে। এটা একটা ডিফারেন্সিয়ালস আমাদের আসে যখন দেখা যাচ্ছে আমরা কোনো কজ পাচ্ছি না, অথচ তার একটু মানে কাশি হচ্ছে, ইরিটেটিং কফ হচ্ছে, এবং বারবার সেখানে তার বিশেষভাবে অ্যাসিডিটি প্রবলেমটা হচ্ছে, তখন কিন্তু আপনাকে এটা খেয়াল করতে হবে যে এটা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডারের জন্য এই অ্যাসিডটাই স্টমাক থেকে সেটা এসোফেগাস হয়ে সেখানে রেসপিরেটরি ট্র্যাক্টে যেতে পারে, এবং দ্যাট ক্যান ইরিটেট দ্য রেসপিরেটরি ইপিথেলিয়াম, এবং দ্যাট মে কজ ইরিটেটিং কাফ। সুতরাং এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডারে সেখানে আপনার কফ হতে পারে, এবং ইট মে মিমিক অ্যাজ হতে পারে। ধন্যবাদ আপনাকে। সেখানে আবার ট্রিটমেন্ট এবি ডিফারেন্ট। সেখানে অ্যাজমা মেডিকেশনের চেয়েও তখন নির্ভর করবে যে অ্যাসিড সাপ্রেসিভ ট্রিটমেন্ট যেগুলো আছে, আমরা যেগুলো পিপিআই যেগুলো বলি, প্রোটন পাম্প ইনহিবিটর, তখন সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। প্রোকাইনেটিক্স আছে, সেগুলো দিয়ে তখন ইউ হ্যাভ টু ট্রিট। এটা বেশিরভাবে ইয়ঙ্গার গ্রুপে অনেক সময় হতে পারে, যারা বেশি ওবেস অথবা অ্যাবডোমিনাল প্রেশার যাদের বেশি হয় তাদের এই ধরনের এই প্রবলেমটা হতে পারে। তো সেজন্য এটা একটু কেয়ারফুলি ইউ হ্যাভ টু সিলেক্ট যে whether it is a gastroesophageal reflux disorder or it is due to asthma or cough related asthma, সেটা তখন আপনাকে অনেক সময় ডিফারেন্সিয়েট করতে হবে। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আরো একটি প্রশ্ন দিতে চাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ গোলাম রসুল। তিনি একটি প্রশ্ন করেছেন, স্যার আপনাকে রাজ টিভির পর্দা দেখে অনেক ভালো লাগছে এবং সেই সাথে আপনার প্রাণবন্ত আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ। আমার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে অ্যাজমা এটি কি বংশগত রোগ কিনা, অর্থাৎ বাবা মার মধ্যে থাকলে পরবর্তীতে ছেলে সন্তানটির মধ্যে আসতে পারে কিনা? এটা আমরা প্রথমেই বলেছি যে এটা কিন্তু বংশগত রোগ নয়, তবে অনেক সময় এগ্রিগেশন পাওয়া যেতে পারে। যে সাধারণত যেহেতু সেম এনভায়রনমেন্টে যখন মানুষ আমরা যখন বড় হই, তখন কমন কিছু কিছু মানে আপনার ফ্যাক্টর, যেগুলো অনেক সময় আমরা বলে থাকি যে কমন এক্সপোজার টু কমন ইরিটেন্ট, তখন সেখানে এটা হতে পারে। কিন্তু এটা যে একটা একবারে যে দাদার হয়েছে তাই বলে বাবার হবে, তাই বলে ছেলের হবে, বা তার এরকম কোনো ফ্যাক্টর এখানে জড়িত না। তবে যে কারণগুলোতে আমরা অ্যাটোপিক একবার কথা যেটা বললাম, যে অ্যালার্জির হিস্ট্রি যদি থাকে, সেখানে যদি একজিমেটাস কন্ডিশন যদি থাকে, অ্যালার্জিক রাইনাইটিস থাকে, পোলেন ডাস্ট, অথবা যখন আমাদের শস্য যখন আসে, তখন যে সমস্ত ফুলের রেণু যখন থাকে, তখন সেগুলো যদি কমন এক্সপোজার যদি হয় এবং রেসপিরেটরি ট্র্যাক্ট যদি ইরিটেশন যদি হয়, তখন দ্যাট মে কজ অ্যাজমা। এটা হতে পারে, কিন্তু সেটা যে বংশগত তা নয়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। এই পর্যায়ে আরো একটি প্রশ্ন নিতে চাই। সিরাজুল ইসলাম তিনি একটি প্রশ্ন করেছেন, স্যার এমফাইসিমেটাস বুলাই সম্পর্কে কিছু বলুন। আমার বয়স 52, আমার এক্সরেতে ধরা পড়েছে, আমি ধূমপান কখনো করিনি, কোনো ধরনের কোনো সমস্যাও নেই, এমতো অবস্থায় আপনার পরামর্শ চাচ্ছি। তার এক্সের কমেন্টসে হয়তো বা এরকম একটি শব্দ লেখা আছে এমফাইসিমেটাস বুলাই, তো এইটি সম্পর্কে তিনি জানতে চাচ্ছেন, তিনি অনেক ভয়ের মধ্যে আছেন। কি পরামর্শ থাকবে সিরাজুল ইসলামের জন্য স্যার? ধন্যবাদ সিরাজুল ইসলাম সাহেব। এখানে যদিও আপনি সাধারণত আমরা আগেই বলেছি যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের দুটো কম্পোনেন্টের ভিতরে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে আপনার এমফাইসেমা, আরেকটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। এমফাইসেমাতে সাধারণত টার্মিনাল এয়ারওয়ে থেকে ডিস্টালি ডাইলেটেড হয়ে যায়, এবং অ্যালভিউলাই গুলা সাধারণত অ্যালভিউলার যে সেপ্টাম আছে সেগুলো অনেক সময় বেশকর হয়ে যায়, এবং সেখানে বুলাই ফর্ম করে, যেখানে আপনার এখানে হয়তো কমেন্ট এসেছে এমফাইসেমাটাস বুলাই। এবং এটা সাধারণত অনেক সময় না হওয়ার পরেও, যেমন স্মোকিং এর হিস্ট্রি না থাকা সত্ত্বেও, অনেক সময় বিশেষভাবে আমরা মহিলাদেরকে দেখি যারা সাধারণত বাড়ি ঘরে
আপনার লাকড়ি ইউজ করে, যে সমস্ত অন্যান্য ডাস্ট যেগুলোতে অনেক সময় কেউ কেউ অনেক সময় কাউডাং দিয়ে আপনার চুলাতে ইউজ করেন, অথবা আপনার ওপেন মানে লাকড়ি ইউজ করেন, সে সমস্ত ধোঁয়া অনেক সময় এখানে কাজ করতে পারে। এনভায়রনমেন্টাল পলিউশন সেটাও একটা ইম্পর্টেন্ট কজ, সেটাও কাজ করতে পারে। এছাড়া অনেক সময় বংশগত ভাবে যদি আলফা 1 অ্যান্টিটিউসিন ডেফিসিয়েন্সি যদি থাকে, সেখানে কিন্তু এমফিসেমাটা চেঞ্জ হতে পারে। যদি এটা হয়ে থাকে, তাহলে আপনাকে স্পাইরোমেট্রি করে আগে কনফার্ম করে নিতে হবে যে এটা আপনার সিওপিডি লেভেলে আছে কিনা। যদি থাকে, ইউ মাস্ট বি কেয়ারফুল, এবং সেখানে আপনার মেডিসিন হোক অথবা পালমোলজিস্ট হোক, তাদের কনসালটেশনে আনতে হবে, এবং খেয়াল করতে হবে যে রিপিটেড ইনফেকশন যাতে না। বেশিরভাবে আমরা ওই সিজনাল অনেক সময় ফ্লু ভ্যাকসিন নিয়ে থাকি, আদার যে সমস্ত যেগুলো, কারণ সাধারণত এমফাইসেমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিস যখনই একটা ইনফেকশন, বিশেষ ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেগুলো কিন্তু ফ্লেয়ার করে, তখন স্ট্রেসটা বেড়ে যাবে, শ্বাসকষ্টটা বেড়ে যাবে, কাশিটা বেড়ে যাবে। সেই জন্য যাতে ইনফেকশন যাতে না হতে পারে, সেই জন্য আপনি ইয়ারলি যে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন যে প্রোগ্রাম আছে, তার মাধ্যমে আপনি ইউ ক্যান টেক দ্য ভ্যাকসিন। এছাড়া এখন তো অনেকগুলো ভালো ভালো ড্রাগ আছে, যে মানে বিশেষভাবে যেগুলো লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, সেই ড্রাগ গুলো তখন ইউজ করতে হয় এই সমস্ত পেশেন্টকে। কিন্তু আপনাকে অবশ্যই একজন ভালো কনসালটেন্টের কনসালটেশনে রাখতে হবে, যাতে করে ফার্দার ডিটেরিয়েশন না হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সিরাজুল ইসলাম। আমার মনে হয় যে আপনি পুরো প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন এবং স্যারের পরামর্শ অনুযায়ী আপনি চলবেন। আমরা স্যার এই পর্যায়ে একটু দেখবার চেষ্টা করব যে আমাদের সাধারণ জনগণ তাদের মধ্যে ধারণাটা কি শ্বাসকষ্ট নিয়ে, অ্যাজমা নিয়ে। আর এই নিয়ে রয়েছে আমাদের বিশেষ আয়োজন, জনগণের ভাবনা। করোনাকালে শ্বাসকষ্ট রোগীদের সতর্কতা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ভালো মনে করি, ভালো মনে করি। করোনার জন্য খুব ভালো জিনিস, সতর্ক হওয়া অনেক ভালো। 100% সতর্ক হওয়া উচিত, কারণ তার তো রোগী আছে। করোনাকালে যারা শ্বাসকষ্টের রোগী রয়েছে তাদের করণীয় কি হবে বলে আপনি মনে করেন? জানি না, এদের ঘরে থাকা লাগবো, শাকসবজি খাওয়া লাগবো। করোনাকালে যারা শ্বাসকষ্টের রোগী রয়েছে তাদের স্বাস্থ্যবিধি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা তো আসলে ডক্টরদের ব্যাপার, আমাদের সঠিক একটা ধারণা নাই। আসলে আমি এতটা জানি না। করোনাকালে যারা শ্বাসকষ্টের রোগী রয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা কেমন হওয়া উচিত? আমি সরি জানি না, আসলে এটা তো জানি না। প্রথম ট্রিটমেন্ট তো নিতে হবে, ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। শ্বাসকষ্ট রোগীদের কোন চিকিৎসকের কাছে যাওয়া উচিত? ডাক্তারের কাছে যাওয়া উচিত। আসলে আমি এটা বলতে পারতেছি না, জানি না। স্যার, আমরা আসলে এই পর্বটি করি এই কারণেই যে আমাদের যে আপামর জনসাধারণ রয়েছেন তাদের মধ্যে একটি মেডিকেল সায়েন্সের বেসিক জিনিসগুলোকে একটু ধরিয়ে দেওয়ার জন্য। কারণ এই অনুষ্ঠানটি তারাও হয়তো বা এই সময়টাতে দেখছেন। এই যে আমাদের সাধারণ জনগণ তারা জানে না, প্রস্তুতি থাকে না যে কোন রোগ হলে কার কাছে যেতে হবে, তারা কিন্তু বুঝতে পারছে না। একজন মেডিসিন স্পেশালিস্ট অথবা একজন রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্টের কাছে যে যাওয়ার প্রয়োজন সেটি কিন্তু তারা জানছে না। তো এইভাবে আমরা রোগীদেরকে সতর্ক করার জন্য বা সচেতন করার জন্য কি পদক্ষেপ নিতে পারি বলে আপনি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনার একটি সুন্দর একটা ভিডিওর মাধ্যমে জেনারেল যে পাবলিকের যে অভিমতটা সেটা এখানে ফুটে এসেছে। আসলে আমাদের জনসচেতনতাই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় সুরক্ষা। এই করোনাকালীন সময়ে আপনি দেখেছেন যে আমরা যে মাস্ক ইউজ করার জন্য বারবার বলতেছি যে প্রাইমারি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনি যদি একবার অসুস্থ হয়ে যান, তখন তো এখন দেখেছেন ইন্ডিয়ার অবস্থা কেমন, সেখানে অক্সিজেনের অভাবে, বেডের অভাবে সেখানে কিভাবে মানুষ মারা যাচ্ছে। কিন্তু এই যে প্রাইমারি যে প্রিভেনশনটা, ইট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন গেটিং ট্রিটমেন্ট। এর ভিতরে একটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে এই যে মানে শ্বাসকষ্ট রোগীদের বেলাতে আমরা প্রথমে বলেছি যে এগুলো অনেকগুলো ইনসাইটিং ফ্যাক্টর কাজ করে। এই যে আমাদের এনভায়রনমেন্টের যে পলিউশন, আমরা আপনি রাস্তা দিয়ে হাঁটলেই তো দেখতে পাবো যে কিরকম ধুলাবালি থেকে শুরু করে বিভিন্ন রকমের ইভেন্ট। আমাদের ঢাকার যে মানে আপনার এয়ার পলিউশন, এটা ওয়ার্ল্ডের ভিতরে একবার প্রথম দিকে। সেখানে আপনি যদি প্রপার মাস্ক যদি ইউজ করেন, আপনি যদি ডিস্টেন্স মেনটেন করেন, তাহলে এই ডাস্ট গুলো, কেমিক্যালস গুলো, পোলেন গুলো, এগুলো কিন্তু আপনি রেসপিরেটরি ট্র্যাক্টে কিন্তু সেখানে আসবে না।
কারণ এখানে রুট অফ এন্ট্রিতে হচ্ছে মেইনলি আমাদের নেজাল রুট, এছাড়া ওরাল অন্যগুলোতে হতে পারে, কিন্তু মেইন রুটটা হচ্ছে এগুলো যেগুলো অ্যারোসল জেনারেটিং, যেগুলো আপনার সেগুলো কিন্তু অবশ্যই আমাদের শ্বাসতন্ত্রে ঢুকতে হবে না দিয়ে, সেজন্য প্রপার ইউজ অফ মাস্ক ইজ এসেনশিয়াল, এবং এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে স্টাডিতে দেখা গেছে যে ম্যাক্সিমাম হচ্ছে আপনার স্মোকিং, স্মোকার। স্মোকিং কিন্তু একটা অন্যতম একটা ইরিটেট রেসপিরেটরি ট্র্যাক্টের, অর্থাৎ এই সুযোগে সবাই সতর্ক থাকা উচিত যে স্মোকিংটাকে টোটালি বাদ দেওয়া উচিত। শুধু আপনার মানে স্মোকিং না, ইভেন আপনার যারা সাদা পাতা খান অথবা তামাক জাতীয় জিনিস খান, সেগুলো কিন্তু ইরিটেন্ট হিসাবে কাজ করে, এবং সেগুলো তো আরো মোর প্রুফ দেন আপনার সিগারেট, কারণ সেখানে তো কিছুটা হলো রিফাইনিং হচ্ছে, তাহলে সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তারপরে হচ্ছে আপনার যখন যে কোনো সিজনাল, যে কোনো সিজনে সাধারণত রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন গুলো, ভাইরাল ইনফেকশন গুলো এগুলো বেশি হয়, তখন সেই সময় একটু সতর্ক থাকতে হবে। এই জন্য জেনারেল পাবলিককে সবসময় সচেতন থাকতে হবে, মাস্কটা অবশ্যই ইউজ করতে হবে। আর ইনিশিয়ালি যখন আপনাকে সাধারণত একটু সর্দি হলো, একটু কাশি হলো, একটু শ্বাসকষ্ট হলো, ইনিশিয়ালি আপনি আপনার একজন গ্রাজুয়েট, একজন এমবিবিএস ডক্টরের কাছে আপনি যান, তার পরামর্শ নিন। তার পরামর্শ নিলে সিম্পল মেডিকেশনে এখানে কিন্তু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি দেখা যাচ্ছে না উইথ সিম্পল ট্রিটমেন্ট আপনার রোগটি সারছে না, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, তখন আপনাকে ওনারাই এই আমাদের জিপিরাই তখন রেফার করবে টু রেফার টু হয়তো কনসালটেন্ট ফিজিশিয়ান অথবা পালমোলজিস্ট যদি অ্যাভেলেবল থাকে, তখন ওনাদের কাছে রেফার করবে, তখন ওনারা রেসপেক্টিভ ট্রিটমেন্টটা দিয়ে থাকবে। এবং আরেকটা জিনিস, আমাদের যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম গুলো আছে, এই প্রোগ্রাম গুলো কিন্তু বাচ্চাদেরকে বেশিভাবে এটাকে আপনার ভ্যাকসিনেশনে আওতায় নিয়ে আসা উচিত, এবং যারা একটু সচেতন বিশেষভাবে এল্ডারলি এজ গ্রুপে, তাদেরও এখন অ্যাডাল্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে। এই অ্যাডাল্ট ভ্যাকসিনেশনে আসলে তখন কিন্তু এই যে আপনার ইয়ারলি সিজনাল যে ফ্লু গুলো হয়, যে ব্যাকটেরিয়াল যে ইনফেকশন গুলো তখন অনেক কমে যায়। আপনারা অনেক সময় দেখবেন যে হজের সময় আমরা সাধারণত ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে যেতে হয়, নিউমোকক্কাল ভ্যাকসিন এবং আদার্স, এই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এগুলো নেওয়া হচ্ছে এই জন্য কারণ ওই সময় এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আপনি যদি ভ্যাকসিনেশনও যদি আওতায় আসেন, তাহলে সেখানে আপনি অনেকটা সুরক্ষা পাবেন। ইভেন এই যে কোভিড-19 আপনারা দেখছেন যে আমরা ভ্যাকসিনের জন্য বারবার বলা হচ্ছে যে আপনার ভ্যাকসিন নেন, ভ্যাকসিন অনেকটা সুরক্ষা থাকবে, যত ভেরিয়েন্টে থাকুক না কেন এটা অনেকটা সিভিয়ারিটি এটাকে প্রিভেন্ট করবে, এবং সেটা ট্রান্সমিশনটাকে অনেকটা কমাবে, আইসিইউ এটাকেও কমাবে। সেই জন্য যাদের সুযোগ আছে তারা অবশ্যই সেখানে কোভিড ভ্যাকসিন আপনারা নেবেন। ফার্স্ট ডোজ দিয়ে থাকলে সেকেন্ড ডোজ যদি অ্যাভেলেবল থাকে, ইয়েস ইউ শুড টেক ইট। এটাতে কোনো রকমের মানে আপনার দ্বিধাগ্রস্ত থাকা উচিত নয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটি সায়েন্টিফিক পার্টনার বায়োফার্মা লিমিটেড, এবং অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাষ্ট্রীয় অফিসিয়াল ফেসবুক পেজ এবং বায়োফার্মা লিমিটেডের ফেসবুক পেজ থেকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হচ্ছেন। স্যার আপনাকে অভিবাদন জানাচ্ছেন। আমি নামগুলো একটু মেনশন করতে চাই। মোহাম্মদ সায়েম যুক্ত আছেন, থ্যাঙ্কস জানিয়েছেন। মোহাম্মদ রুবেল হোসেন, থ্যাঙ্কস বায়োফার্মা লিমিটেড টু অর্গানাইজ সাচ এ বিউটিফুল প্রোগ্রাম। নাজমুল হক লিটন জানাচ্ছেন। মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, থ্যাঙ্কস টু বায়োফার্মা ম্যানেজমেন্ট টু অর্গানাইজ সাচ এ বিউটিফুল প্রোগ্রাম। মোহাম্মদ শাহ আলম থ্যাঙ্কস জানিয়েছেন। মোহাম্মদ রুবেল হোসেন শুভেচ্ছা জানিয়েছেন। মোজামেল হোসেন শুভেচ্ছা জানিয়েছেন। নাজমুল হক লিটন শুভেচ্ছা জানিয়েছেন। আব্দুল গফফার শুভেচ্ছা জানিয়েছেন স্যার আপনাকে। সোহাগ এলা শুভেচ্ছা জানিয়েছেন আপনাকে। মোহাম্মদ মোজাম্মেল হোসেন সহ অনেক দর্শক স্যার আপনাকে অভিবাদন জানিয়েছেন সুন্দর একটি আয়োজনে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই পুরো আয়োজনটি কিন্তু আপনাদেরকে ঘিরে। আপনারা বেশি করে অনুষ্ঠানটি শেয়ার করুন, বেশি করে স্যারকে ফোন করুন, কারণ এই আয়োজনটি আপনাদের জন্যই। আপনার সমস্যাটি জানিয়ে এবং আপনার সুনির্দিষ্ট প্রশ্নটি আমাদেরকে ইনবক্স করে আমাদের সাথেই থাকুন। আমরা স্যার আরও দর্শকের প্রশ্ন নিতে চাই। একজন দর্শক ফোন করে যুক্ত হয়েছেন, দিলরুবা ইয়াসমিন, ঢাকা মেডিকেল কলেজের একজন ইন্টার্ন চিকিৎসক। তিনি লিখেছেন, স্যার অ্যাজমা এবং সিওপিডি কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, একটু জানালে উপকৃত হব। ধন্যবাদ ডক্টর দিলরুবা। প্রথমে আমরা কয়েকটি কথা বলে ফেলেছি। এটা আমরা সাধারণত ডিফারেন্সিয়েটিং এর জন্য কিছু পয়েন্ট আমরা সবসময় মনে রাখতে হবে। ফ্রম হিস্ট্রি, ফ্রম এক্সামিনেশন, ফ্রম ইনভেস্টিগেশন, এবং অনেক সময় থেরাপিউটিক ট্রায়াল।
এই কয়েকটা দোষ মনে রাখতে হবে। হিস্ট্রিতে আমরা আগেই বলেছি, অ্যাজমাতে সাধারণত আমরা যেটা বলি, যেটা অনেক সময় চাইল্ডহুড অনসেট থেকে শুরু হয়। এখানে সাধারণত একটু অ্যালার্জির হিস্ট্রি থাকে, সেটা ফ্যামিলির হিস্ট্রি অনেক সময় থাকতে পারে, ডায়নাল ভেরিয়েশন, সিজনাল ভেরিয়েশন এগুলো থাকে। সাথে অনেক সময় অ্যাসোসিয়েশন অফ অ্যালার্জিক রাইনাইটিস থাকে, অনেক সময় ইটোপিক একজিমার সেখানে একটা একটা মিল থাকে। এবং সাধারণত আমরা দেখি যে এই এই ডিজিজগুলো সাধারণত চাইল্ডহুড থেকে শুরু হয়, আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকে তখন এটা কন্টিনিউ করে। অনেক সময় আবার অ্যাডাল্টহুড এটা ভালো হয়ে যেতে পারে, এটা এরকম ইনসিডেন্স আছে। আর সিওপিডি তে সাধারণত এই পেশেন্টগুলো অ্যাডাল্ট অনসেট হয়, এদের লং হিস্ট্রি অফ, অনেক সময় আমরা যেটা বলি স্মোকিং এর একটা হিস্ট্রি থাকে। এটা সাধারণত এটা ইরিভার্সিবল, আর অ্যাজমা হচ্ছে রিভার্সিবল। ইরিভার্সিবল এবং এখানে হচ্ছে যে ইনক্রিজিং ব্রেথলেসনেস, এটা গ্রাজুয়ালি এটা মানে বাড়তেই থাকে। তাছাড়া কাফ উইথ প্রোডাক্টিভ স্পুটাম মোস্ট অফ দ্য ডেজ ফর অ্যাটলিস্ট আমরা যেটা বলেছি 3 মাস ফর 2 ইয়ার্স, এটা কন্টিনিউ করে ক্রনিক ব্রঙ্কাইটিসের বেলাতে। এবং এই সমস্ত পেশেন্টের পরবর্তী দেখা যায় এরা বেশ একটু ওভারওয়েট, ওবেস থাকে, অনেক সময় তাদের রেসপিরেটরি বা কার্ডিয়াক ফেলিউর ডেভেলপ করে, সাইনোসিস থাকে, কর পালমোনারি ডেভেলপ করে, সিসিএফ ডেভেলপ করে, এবং এখানে আস্তে আস্তে ইউরিন আউটপুটটা কমে যায়, শরীর ফুলে যেতে পারে। এবং আপনি যখন এক্সামিন করবেন তখন দেখবেন যে অ্যাজমাতে আমরা বলি যে এখানে আপনার যে রংকাই যেটা আমরা পাই, যে মিউজিক্যাল সাউন্ড, সেটা পলিফোনিক রংকাই ওভার দ্য বোথ লাং ফ্রি। আর সিওপিডি তে আমরা সাধারণত যেখানে সাধারণত সেখানে আমরা রংকাই পেতে পারি, কিন্তু সেরকম এরকম পলিফোনিক না, হাই পিচ না। এবং সেখানে আপনি যদি এক্সামিন করেন, আপনি যদি লিভার ডালনেস, কার্ডিয়াক ডালনেস, সেখানে অনেক সময় অবলিটারেটেড পাবেন, এবং সেখানে এভিডেন্স অফ রাইট হার্ট ফেলিউর সেখানে পাবেন। এছাড়া আমরা যেটা বললাম যে ইনভেস্টিগেশন করলে, আপনি যদি একটা চেস্ট এক্সরে করেন, সেখানে যদি সিওপিডি এমফাইসেমাটা চেঞ্জ থাকে, সেটাকে একটা টিপিক্যাল একটা লাংস একটা আমরা যেটা বলি এমফাইসেমাটাস লাং, যে ওখানে লো ফ্ল্যাট ডায়াফ্রাম হবে, ইন্টারকোস্টাল স্পেসটা ওয়াইডেনিং হবে, হাইপারটেনসিভ লাইন ফিল্ড থাকবে, টিউবুলার হার্ট থাকবে। আপনি ইসিজি করলেও সেখানে রাইট হার্ট, রাইট ভেন্ট্রাল হাইপারট্রফির এভিডেন্স পাবেন, ইকো করলেও সেখানে সেটা চেঞ্জ পাবেন। এছাড়া আমরা যদি আদার যে চেঞ্জ গুলো, যে ব্লাডের যে টেস্ট গুলো, সেখানে আমরা বলেছি সিবিসি করলে আমরা অনেক সময় এজমাতে ইসোনোফিল কাউন্টটা বেশি পাবো, স্পুটামে ইসোনোফিল সেলটা আমরা বেশি পাবো, আইজিই লেভেলটা বেশি পাবো। এছাড়া আপনি যদি আদার যদি টেস্ট করেন, বিশেষ স্পাইরোমেট্রি, দ্যাট ইজ দ্য ফাইনাল। স্পাইরোমেট্রি করলে সেটা রিভার্সিবিলিটি টেস্টে অ্যাজমাতে ইট উইল বি রিভার্সিবল, আর এখানে সিওপিডি তে সাধারণত এটা লেস দেন 50%, 10% এবং ইভেন আরো কম থাকে যখন যদি সিভিয়ার সিওপিডি যদি থাকে। আর ট্রিটমেন্টের ব্যাপারেও সেখানে আমরা দেখেছি, সেখানেও এটা পার্থক্যের ক্ষেত্রে আসবো স্যার, ট্রিটমেন্টের পার্থক্যের ক্ষেত্রে আসবো, তবে তার আগে একজন দর্শক অনেকক্ষণ ধরে চেষ্টা করছে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আপনাকে স্বাগত মেক্স ক্লাব প্রেজেন্স বায়োফার্মা হেলথ লাইভে। আমার নাম রূপম, আমি রাজবাড়ী বালিয়াকান্দি থেকে বলছি। স্যার, আমার ভাগ্নের বয়স 3 বছর। হ্যাঁ, এখন ওই ঠান্ডার দিনে ওর একটু শ্বাস নিতে কষ্ট হয়। তো অনেকে বলে এটা নাকি শ্বাসকষ্ট বা শ্বাসের সমস্যা। তো আমি কিভাবে শিওর হতে পারবো? ও তো ঠিক মতো নিজেও বলতে পারে না যে ওর আসলে শ্বাসের সমস্যা না অন্য কোনো সমস্যা, ঠান্ডার জন্য এমনটা হয়। যদি আমাকে একটু বিস্তারিত বলতে। হ্যাঁ রূপম, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বুঝতে পেরেছি আপনার ভাগ্নের সমস্যাটি। স্যার, কি পরামর্শ থাকবে? 3 বছর না 3 মাস? 3 বছর। 3 বছর। তার মানে শ্বাসকষ্ট হচ্ছে, এই সময় আপনাকে অবশ্যই একদিন পেডিয়াট্রিশিয়ানের হেল্প নেওয়া উচিত। কারণ ওনারা তখন, এটা অনেক সময় ব্রঙ্কিওলাইটিস হতে পারে, অনেক সময় এটা অ্যাজমার জন্য হতে পারে। ওনারা তখন ডক্টরের একটু ব্লাড কাউন্ট, একটা চেস্ট এক্সরে এগুলো করে তখন ওনারা এটা ডিফারেন্সিয়েট করবেন যে এটা একটু স্পেসিফিক কোনো আছে কিনা। অনেক সময় ভাইরাল ইনফেকশন হলে তেমন কিছু করতে হয় না, অনেক সময় ব্রঙ্কিওলাইটিস যদি হয় সেখানে হয়তো স্টেরয়েড সেখানে দিতে পারে। এটা পেডিয়াট্রিশিয়ানের জুরিসডিকশনে থাকা উচিত এবং ওনাদেরকে একটু দেখাতে পারলে সেটা বেটার। ধন্যবাদ।
ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের আজকের অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার বায়োফার্মা লিমিটেড পাওয়ার্ড বাই বেস্ট সেফ অ্যান্ড ফ্রি জেস্ট। প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন এবং বেশি বেশি করে অনুষ্ঠানটি শেয়ার করে অন্যদেরকে জানবার সুযোগ করে দিবেন। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে মোহাম্মদ কাশেম শেখ। তিনি যুক্ত হয়েছেন শ্রীমঙ্গল থেকে। প্রশ্ন করেছেন, স্যার অনেকেই বলে ইনহেলার গ্রহণ করলে শরীরের ক্ষতি হয় এবং এটি শ্বাসকষ্ট রোগীদের শেষ চিকিৎসা। এমত অবস্থায় আপনার পরামর্শ কি? ধন্যবাদ একটা সুন্দর প্রশ্নের জন্য। আসলে আমাদের এখানে অনেক মিসকনসেপশন আছে, এই যেমন ইনহেলারের ব্যাপার। কারণ এখানে আমরা যে অ্যাজমা বলি, সিওপিডি বলি অথবা রেসপিরেটরি একটা আদার ডিজিজে ইনহেলারটা হচ্ছে মেইন স্টে অফ ট্রিটমেন্ট। এটা আপনাকে খেয়াল করতে হবে। এখানে অনেক ডিভাইস আছে। অনেক সময় আমরা বলি মিটার ডোজ ইনহেলেশন, সেটা করা যেতে পারে। অনেক সময় রোটা ক্যাপসুল ইনহেলেশন আছে, সেটা দিয়ে করা যেতে পারে। আদার ডিভাইস আছে, সেটা দিয়ে করা যেতে পারে। কিন্তু এটা এস্টাবলিশ ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু ইনহেলার ফর্মে। কারণ আপনি যে ওষুধটা দিচ্ছেন সেটা কিন্তু ইনহেলারের মাধ্যমে কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টে তার ডিজায়ার্ড জায়গাতে গিয়ে সেখানে পৌঁছতেছে। এখানে ট্রিটমেন্টের জন্য আবার কিছু ডিফারেন্স আছে। যেমন কিছু আমরা বলি যেটা থেরাপিউটিকের জন্য, কিছু হচ্ছে প্রিভেন্টিভ, মানে কিউরেটিভ এবং প্রিভেন্টিভ। সাধারণত যখন অ্যাকিউট অ্যাজমা হয় তখন আমরা সাধারণত ব্রঙ্কোডাইলেশনটাকে প্রেফার করে থাকি, যেমন সলবুটামল অথবা এই জাতীয় সলমেটারল, এগুলো আমরা ইউজ করে থাকি। কিন্তু যখন তাকে ফার্দার যাতে না হয় তখন আমরা বলি যে সেটাকে আমরা প্রিভেন্টার ইউজ করা যাবে। সেখানে স্টেরয়েড ইনহেলেশন সেখানে আমরা ইউজ করে থাকি। সেটা ব্যাক্লোমিথাসোন হতে পারে, সেটা আদার্স যে সমস্ত স্টেরয়েড ইনহেলেশন আছে সেগুলো হতে পারে। কিন্তু এটা কিন্তু মেইন স্টে অফ ট্রিটমেন্ট। এছাড়া ক্রনিক ব্রঙ্কাইটিস বা এসের জন্য আমরা তখন ইপ্রাটোপিয়াম ব্রোমাইড অথবা আদার যেগুলো আপনার সিক্রেশনটাকে কমায় সেই গ্রুপের অফ ড্রাগ দিতে পারি। এছাড়া লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর সলমেটরল সেটা দিতে পারি। এটা যখন আপনি ওরালি যখন খেতে যাবেন তখন দেখা যাবে যে আপনার পালপিটেশন হচ্ছে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হচ্ছে এবং আদার্স মানে তখন অন্যান্য সাইড ইফেক্ট গুলো তখন খুব মারাত্মক ভাবে দেখা যায়। কিন্তু আপনি যদি ইনহেলার ফর্মে যদি সেটা ইউজ করেন তাহলে কিন্তু সেখানে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিন্তু খুব কম থাকবে, আপনার অ্যাজমা নিয়ন্ত্রণে থাকবে, আদার্স যেগুলো আপনার সিক্রেশন আছে সেগুলো কম থাকবে এবং আপনি ইউল বি অনেক বেটার ফিল করবেন। কিন্তু ওরাল মেডিকেশনে কিন্তু সাইড ইফেক্ট মাচ মোর দ্যান দ্যাট অফ ইনহেলেশন। অর্থাৎ এই ভুল কনসেপশন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, স্যার আমি দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছি। আমাকে একজন চিকিৎসক বলেছেন যে আমার অ্যাজমা রয়েছে এবং একটা ট্যাবলেট আজীবন খেয়ে যেতে বলেছেন, আর সেটি হচ্ছে ট্যাবলেট ফ্রিজেস্ট। এটা বেশি দিন খেলে আমার শারীরিক কোনো ক্ষতি হতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। ফ্রিজেস্ট হচ্ছে মন্টিলুকাস, এটা আরেকটা পাথওয়ে। কারণ আমরা লিকোট্রিন অ্যান্টাগনিস্ট আমরা বলে থাকি। কারণ এই অ্যাজমাতে অনেকগুলো সাধারণত মেডিয়েটার্স লিবারেট হয়। এই লিবারেশনের মাধ্যমে সেখানে আপনার সাধারণত স্পজম হয়ে থাকে, মানে আমাদের যে স্মল এয়ারওয়ে যেগুলো সেগুলো স্পজম হয়ে থাকে। এটা আরেকটা পাথওয়ে। এইভাবে আমরা এখানে ট্রিটমেন্ট করে থাকি। কিন্তু মেইন ট্রিটমেন্টটা হচ্ছে কিন্তু ইনহেলার। সেখানে কর্টিকোস্টেরয়েড ইনহেলার এবং সেখানে যদি আপনার অ্যাকিউট অ্যাটাক যদি হয় তখন সেখানে সালবুটামল ইনহেলেশন তখন দিতে হবে। ইভেন যখন আপনার বেশি শ্বাসকষ্ট যখন হবে তখন আপনাকে নেবুলাইজেশন সেখানে যেতে হবে। এবং মন্টিলুকার যদি আপনি লং টার্ম যদি ইউজ করেন, এটা খুব একটা সাইড এফেক্ট নাই, এটা মিনিমাম সাইড এফেক্ট, ইউ ক্যান ইউজ ইট। এটা লং টার্ম, এটাতে লং টার্ম সেফটি প্রোফাইল কিন্তু এটা অনেক বেটার। এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনার মনে হয় যে ভয় পাওয়ার কোনো কারণে, আপনার যেহেতু অ্যাজমা সমস্যা রয়েছে, চিকিৎসক আপনাকে যথার্থ চিকিৎসা দিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করবেন, আর ত্যাগ করবার প্রয়োজন হলে সেটি চিকিৎসকই নির্ণয় করে দিবেন। আজকের অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার বায়োফার্মা লিমিটেড এবং আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে প্রিয় দর্শক স্বনামধন্য চিকিৎসক যুক্ত আছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি, অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রাক্তন মেডিসিন বিভাগ, এমএজি ওসমানী মেডিকেল কলেজ সিলেট এবং প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশনস অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজ, প্রিন্সিপাল সিলেট উইমেন্স মেডিকেল কলেজ। প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ ভাগের দিকে চলে এসেছি। স্যার এই পর্যায়ে একটু জানতে চাই, কখন একজন শ্বাসকষ্টের রোগীকে হসপিটালে ভর্তি করতে হবে?
যেমন এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমি এই প্রসঙ্গে যখনই দেখবেন যে পেশেন্টের মানে ইনক্রিজিং ব্রেথলেসনেস, একটু গ্রাজুয়ালি ইনক্রিজিং, তার কথা বলতে তার কষ্ট হচ্ছে এবং হি অর শি ক্যান নট কমপ্লিট এ সেন্টেন্স, তখন কিন্তু তাকে অবশ্যই তাকে হসপিটালে ভর্তি হওয়া উচিত, তখন নেবুলাইজেশনে যেতে হবে। ইভেন আপনি করোনাকালীন সময়ে আপনাকে খেয়াল করতে হবে, করোনার সময়ও একটা ইম্পর্টেন্ট একটা সিমটমস হচ্ছে ব্রেথলেসনেস, কাফ। যখন দেখা যাবে যে আপনার রেসপিরেটরি রেটটা বেড়ে যাচ্ছে, যেমন নর্মালি আমাদের কত 14 to 18 রেসপিরেটরি রেট, এটা সিম্পল, আমি জেনারেল পাবলিকের জন্য বলছি। যখন দেখা যাচ্ছে এটা 24-এর উপরে উঠে যাচ্ছে, 30-এর উপরে যাচ্ছে, 30-এর উপরে গেলে তখন সিভিয়ার কোভিড আমরা বলে থাকি। এবং আপনার যখন আপনি যখন অক্সিজেন স্যাচুরেশনটা যখন দেখবেন যেটা 94%-এর নিচে নেমে আসছে, 19 নিচে নেমে আসছে, ইয়েস ইউ মাস্ট রাশ টু দ্য হসপিটাল, তখন আপনাকে অক্সিজেনে যেতে হবে। এবং আপনারা জানেন এই কোভিড কালীনও আমরা ইনিশিয়ালি যখনই আপনার 93%-এর নিচে চলে আসে, তখনই কিন্তু আমরা অক্সিজেন দিয়ে শুরু করি। সেখানে হয়তো সিম্পল নেজাল ক্যানুলা, তারপরে হয়তো ফেসিয়াল মাস্ক, তারপরে নন ব্রিদার মাস্ক, সাথে হয়তো রিজার্ভার ব্যাগ ব্যাগ দিয়ে সাথে ই করি। তারপরে হতেছে আমাদের সাথে সিপ্যাপ, বাইপ্যাপ যেগুলো, এবং এরপরে ইনভেসিভ নন ইনভেসিভ ভেন্টিলেশন, এই দুটো আমরা করি। তারপরে আমরা ভেন্টিলেটরে ইনভেসিভ ভেন্টিলেশনে চলে যাই অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য পেশেন্ট। যে যতই আপনার ব্রেথলেসনেস বাড়তে থাকবে, যতই স্যাচুরেশন কমতে থাকবে, ততই আপনাকে অক্সিজেন হচ্ছে মেইন স্টে অফ ট্রিটমেন্ট। অথচ তখন সেটাকে যত পর্যায়ে যতটুকু লাগবে তখন আপনাকে সেটাকে এনশিওর করতে হবে। এবং সেটা না করতে পারলে, এই যে আমাদের প্রথম দিকে যে একটা জিনিস আমি এই প্রসঙ্গে বলতে চাই, যদি বাড়িতে রেখে আপনারা অক্সিজেন দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনি ইউ ক্যান নট মনিটর প্রপারলি। যদি আপনার সবচেয়ে বেস্ট হবে আপনি একটা পালস অক্সিমিটার দিয়ে যখনই দেখবেন যে আপনার অক্সিজেন স্যাচুরেশনটা কমে আসতেছে, 93%-এর নিচে, ইউ মাস্ট গো টু দ্য হসপিটাল, ডক্টর উইল মনিটর ইউ যে আপনার কতটুকু অক্সিজেন লাগবে। আপনার বাড়িতে বসে এই 1 লিটার 2 লিটার অক্সিজেন দিয়ে আপনি কিন্তু সিভিয়ারিটি প্রিভেন্ট করতে পারবেন না। এটা কিন্তু একটা খুব ভাইটাল একটা ইস্যু এই এই করোনাকালীন পিরিয়ডে। এই জিনিসটাকে আপনাকে মনে রাখতে হবে, কারণ ডাক্তারই তখন ডিসিশন নেবে যে আপনাকে কোন লেভেলে কতটুকু অক্সিজেন আপনাকে দিতে হবে। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আজকের এই আলোচনার কি পয়েন্টসগুলো প্রিয় দর্শক এইগুলোই, যে একজন অ্যাজমা রোগী বা শ্বাসকষ্টের রোগী এই করোনাকালে যদি কোনো কারণে শ্বাসকষ্ট অনুভূত হয়, প্লিজ 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 দয়া করে আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন, প্রয়োজনে হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করবেন। আমরা স্যার একেবারে শেষ ভাগে চলে এসেছি অনুষ্ঠানের। এই পর্যায়ে একটু জানতে চাই আপনার অনুভূতির কথা। স্যার, আপনি একজন স্বনামধন্য চিকিৎসক, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বায়োফার্মা হেলথ লাইফ এই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে এবং আমরা প্রতিনিয়তই এই অনুষ্ঠানটি করে যাচ্ছি প্রতি মঙ্গলবার রাত 10টায়। আজকের এই আলোচনায় আপনি অনেক রোগীর প্রশ্নের উত্তর দিলেন অত্যন্ত সহজ প্রাঞ্জল ভাষায়। কেমন লাগলো আজকের এই আয়োজনে আসতে পেরে? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে বায়োফার্মা লিমিটেডকে এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুকে। আজকের এই করোনাকালীন সময়ে শ্বাসকষ্টের জন্য যে সচেতনতা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাজমাতে সাধারণত করোনা সিভিয়ারিটিটা কিন্তু বাড়ে না যদি ইফ ইট ইজ ওয়েল কন্ট্রোল। সিওপিডি তে সাধারণত একটু সিভিয়ারিটিটা বাড়তে পারে, কিন্তু সেটাও যদি প্রপারলি কন্ট্রোল থাকে তাও বাড়ার সম্ভাবনা কম। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যখনই আপনার শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, আপনি তখন হসপিটালে ডাক্তারের পরামর্শ নিন, হসপিটালে ভর্তি হন। এবং কোভিডকালীন সময়ে যে শ্বাসকষ্টটা সেটা একটু ডিফারেন্ট দেন দ্যাট অফ অ্যাজমা এন্ড সিওপিডি, কারণ এখানে সাধারণত মাইক্রোথ্রম্বাই গুলো ফর্ম করে পালমোনারি ক্যাপিলারি গুলোতে। এছাড়া আপনার আরেকটা যেটা হয়, সাইটোক্রোম স্ট্রং হয়ে থাকে এবং সেখানে লটস অফ সাইটোকাইনস, ইন্টারলিউকিনস এগুলো হয়ে থাকে, মানে ফ্লুইড অ্যাক্টিভেশন হয় এবং সেখানে সাধারণত আপনার যে এক্সচেঞ্জ অফ অক্সিজেন ফ্রম এয়ার টু ব্লাড সেটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য মেইন স্টপ ট্রিটমেন্ট আমরা এই করোনাকালীন সময়ে, যদি ইফ ইট ইজ ডিউ টু কোভিড-19, সেটা মনে রাখবেন অক্সিজেন, তারপরে অ্যান্টিকোয়াগুলেশন, এই জিনিসটাকে আপনাকে খেয়াল রাখতে হবে, এবং অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশন। এই তিনটা হচ্ছে এস্টাবলিশড পার্ট অফ ট্রিটমেন্ট, এটা মনে রাখবেন। আর্লি পার্টে যদি আমরা মনে করি যে এটা সাইটোকাইনস এবং আদার্স খুব বেশি, তখন হয়তো ইউ ক্যান অ্যাড রেমডেসিভির, দ্যাট ইজ অ্যান্টিভাইরাল ড্রাগ।
এবং রেমডেসিভিরের সাথেও অনেক সময় যদি সিভিয়ার যদি হয় তখন হচ্ছে জেনাস কাইনেজ ইনহিবিটর, সেটা আমরা বারিসিটিনিব ইউ ক্যান ইউজ ইট। আর যখন দেখা যাবে না এগুলো তো আপনারই হচ্ছে না, আরো বেশি ডিটোরিয়েট করতেছে এবং ইভেন সিআরপি লেভেল মোর দেন 75 এবং আদার্স মানে আপনার কোনো ওগুলো সাধারণত বেড়ে যাচ্ছে, তখন হয়তো IL-6 ইনহিবিটর অনেক সময় আমরা দিয়ে থাকি সিঙ্গেল ডোজ, ম্যাক্সিমাম 2 ডোজ। কিন্তু সেখানে আবার খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ এদের আবার ইনফেকশনের রেটটা বেড়ে যায়, প্ল্যাটিলেট কাউন্ট অনেক সময় কমে যায়, গাট পারফোরেশন হতে পারে, হ্যামোরেজ হতে পারে, সেই দিকে খেয়াল করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যে স্টেরয়েড ইউজের ব্যাপারে আমরা অনেক সময় হাই ডোজ স্টেরয়েড দিয়ে থাকি। এখন আপনারা দেখেছেন যে ইন্ডিয়াতে একটা এখন ব্ল্যাক ফাঙ্গাস সাধারণত প্রিডোমিনেট করতেছে। যে সমস্ত পেশেন্টের ডায়াবেটিক, ইমিউনোসাপ্রেসিভ, তাদের কিন্তু এখন খুব খারাপ অবস্থা যাচ্ছে। তাদের ওখানে ইভেন ইউনিক্লিয়েশন অফ দ্য আই বল করতে হচ্ছে, অনেক সময় তার ব্লিডিং হচ্ছে নোজ এবং আদার্স দিয়ে, সেটাকে খেয়াল করতে হবে। সেই জন্য ডায়াবেটিসটা অনেক সময় স্টেরয়েডে অনেক সময় বেড়ে যায় এবং সেই জন্য তখন ওয়েল কন্ট্রোল অফ ডায়াবেটিস ইজ অলসো এসেনশিয়াল, এবং তখন হয়তো আমরা ইনসুলিন এবং আদার্স মেডিকেশন দিয়ে থাকি। এবং অনেক সময় স্টেরয়েডের জন্য স্টেরয়েডাইটিস অনেক সময় আপনার প্রিভেল করতে পারে, অনেক সময় এটা বেড়ে যেতে পারে, তখন সেটার জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট নিতে হবে। সেই জন্য করোনাকালীন সময়ে অ্যাজমার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি আপনার অ্যাজমা ওয়েল কন্ট্রোল থাকে সেখানে সিভিয়ার হওয়ার সম্ভাবনা কম, কিন্তু সিওপিডিতে সেখানে একটু সম্ভাবনা আছে। তবে সেখানে প্রপার ম্যানেজমেন্ট, প্রপার ভ্যাকসিনেশন যদি আমরা নিয়ে থাকি তাহলে কিন্তু সেখানেও সেটা থেকে আমরা অনেকটা সুরক্ষা পেতে পারি। কিন্তু এই করোনাকালীন সময়ে সবার প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা বিশেষভাবে করোনার যে ভ্যাকসিন গুলো আছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, সেই ভ্যাকসিন গুলো তাদের যেখানে সুযোগ আছে 2টা ডোজ আপনারা নিয়ে নেন। 2টা ডোজ নেওয়ার পরে আরো 15 ডেজ পরে আপনারা অনেকটুকু সুরক্ষা পাবেন। যদি সেকেন্ড ডোজ যদি শেষ হয়ে থাকে তখন গভর্নমেন্ট চেষ্টা করতেছে হয়তো আমাদের সাইনো ফার্মের যেটা চাইনিজ ভ্যাকসিন অথবা স্পুটনিক ভ্যাকসিন, এটাই যখন অ্যাভেলেবল হবে তখন সেটা নিয়ে নেবেন, সেটা আমাদের অনেকটুকু প্রোটেকশন দিয়ে থাকবে। আমি সবাই সুস্বাস্থ্য কামনা করি। আবার যদি কখনো দেখা হয় তখন তো আপনাদের কোনো কোয়ারি থাকলে আমরা সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। তো সব দর্শকদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং পার্টিসিপেট করার জন্য। সবাই জন্য আমার আন্তরিক শুভকামনা রইল। ধন্যবাদ সবাই। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আমরা প্রত্যাশা করব এখানেই শেষ নয়, ভবিষ্যতে আরও অনেক বেশি বেশি করে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার এই মূল্যবান পরামর্শগুলো আমাদের দর্শকদেরকে দিবেন এবং আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবাটাকে সুনিশ্চিত করার এই মহান ব্রত নিয়ে আপনি কাজ করছেন, সেটি অব্যাহত রাখবেন। আপনাকে আবারও রাজ টিভি পরিবার এবং বায়োফার্মা লিমিটেডের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং অনেক অনেক বেশি কৃতজ্ঞতা। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাজ টিভির সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম মেক্স ক্ল্যাব প্রেজেন্স বায়োফার্মা হেলথ লাইফের আজকের 36তম পর্বে করোনাকালে শ্বাসকষ্ট রোগীদের কি করণীয়, আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করলেন অত্যন্ত স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি স্যার। আপনারা নিশ্চয়ই স্যারের এই বক্তব্য শুনেছেন এবং যেই বার্তাটি আমি সর্বশেষ দিতে চাই যে দেখুন, আপনি যদি একটু সতর্ক হন, একটু সচেতন হন, তাহলে কিন্তু এই অ্যাজমা সিওপিডি রোগটি সহজে নির্মূল করা সম্ভব। আপনি ভালো থাকতে পারবেন এবং অন্যকে ভালো রাখতে পারবেন। আসলে আমরা সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি। এই করোনাকালে রাষ্ট্রীয় যে দায়িত্ব আছে, রাষ্ট্রীয় যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে মেনে চলি। আসুন আমরা পরস্পরের পাশে দাঁড়াই, এই করোনাকে একটু ভয় করি, কারণ ভয় না করলে কিন্তু চলবে না, কারণ করোনাকে ভয় করলেই আমরা করতে পারবো জয়। আসুন সেই শুভ প্রত্যাশা রেখে এই আয়োজনটি শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজ টিভির সাথেই থাকুন। Watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.